আসসালামু আলাইকুম। ব্যবসা যে কত প্রকার কি কি এবং কত ধরনের ব্যবসা করা যায়, সেটা যেমন বাংলাদেশে আসলে দেখা যায়, বোঝা যায়, ঠিক তেমনি রাজনীতি নিয়ে ব্যবসার যে মহত্ব, মাহাত্ম্য এবং ব্যবসার যে ধরন এবং একটি ব্যবসা কতটা প্রসার বিস্তার করতে পারে রাজনৈতিক অঙ্গনে, রাজনীতি নিয়ে, জনগণকে নিয়ে, সেটা বাংলাদেশে আসলে দেখা যায়, বোঝা যায়। এবং রাজনীতির মাঠে ব্যবসাকে কিভাবে প্রভাবিত করে লাভবান হওয়া যায় একটি বিনা পুঁজির জায়গা, সেটা বাংলাদেশে আসলে দেখা যায়। মোট কথা হলো, বর্তমান সিচুয়েশন 24শে জুলাই আগস্ট, যেটা আমাদেরকে একটি পথ অন্তত আগলে দিয়েছে, বাতলে দিয়েছে এই জায়গা থেকে, যে রাজনীতি থেকে ব্যবসাকে দূরীকরণ। রাজনীতি নিয়ে যারা ব্যবসা করছে তাদেরকে রাজনীতি থেকে খুব সম্মানের সাথে স্মুথলি কিভাবে বের করে দেওয়া যায়, সেই পথগুলো আমাদেরকে এখন খোঁজার সময়, বের করার সময়। আমি তার একটি পথ আজকে আলোচনা করব। দেখুন, পৃথিবীর সৃষ্টি হওয়ার পর প্রতিটি জাতি ধাপে ধাপে, যেমন তাদের অঞ্চল ভিত্তিক, জাতি ভিত্তিক, গোষ্ঠী ভিত্তিক, সেই জায়গার পরিবেশগত পরিস্থিতিতে এক একটি অঙ্গন, রাজনৈতিক অঙ্গন তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। সেই পরিবেষ্টনের ভিতরে, কমিউনিটির ভিতরে থেকে এক একজন নেতা তাদের দর্শন ভিত্তিক, পরিস্থিতি ভিত্তিক, কোন পরিস্থিতিতে গেলে কার হাত থেকে জনগণকে পরিত্রাণ দেওয়া যায়, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায়, সেই জায়গার জনগণের যে সংস্কৃতি, সেন্টিমেন্টাল, সেটার উপরে অনেকাংশে বহন করে। যার জন্যই হয়তো কখনো প্রয়োজনের তাগিদেই আমরা যেটাকে বলি বামপন্থী দল, কার্ল মার্কস, ভলকার, বা বিভিন্ন দেশে পরিস্থিতির উপর, স্টালিন, সেই সময়ের উপরে, প্রয়োজনের উপর ভিত্তি করে এই সংগঠনগুলো ওই পরিবেশে গড়ে উঠেছিল সময়ের চাহিদা মেটাইতে। কিন্তু আজকের এই যে মানুষের যে শিক্ষার স্তর, পরিবেশগত স্তর, গোষ্ঠীগত সজাগ এবং একটি দূরদর্শী সম্পন্ন যুব সমাজ, তারা অবলম্বন করবে এই ভেবে যে তাদের অদূর ভবিষ্যৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রয়োজনে কোন ধরনের রাজনীতি প্রয়োজন, কোন ধরনের শাসনভার তারা তাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চায়। এখন বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, সোজা কথা, অনেক ভাঙাভাঙিতে না গিয়ে, বাম দল বলতেও আমরা বলি ধর্ম ভিত্তিকের বাইরে গিয়ে, অর্থাৎ যারা ধর্মকে উদাসীনভাবে এই চোখে দেখে, গুরুত্ব খুব একটা দেয় না, তারা তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করতে চায়, বাম দল বলি। ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন যেগুলো, সেগুলোকে আমরা ডানপন্থী রাজনীতি বলি। কিন্তু আমরা গণতান্ত্রিক একটি মধ্যমপন্থী ধারার রাজনীতি কালচার এদেশে গড়ে উঠেছে। কিন্তু এই দেশে কিছু রানী এলিজাবেথের ব্রিটিশ রাজতন্ত্রের পরিবারের কিছু সদস্য একেবারে স্বাধীনতার পর থেকেই তারা রাজভোগ, রাজ সিংহাসন দখল করে আছে। তারা রাষ্ট্রের জন্য রাজদূত, রাজপুত্র, দেবদূত তারা। আমি দুইজনের নাম বলি, পরম্পরায় আরও আসবে, রাশেদ খান মেনন, ইনু। তারা যে ঘরানা, যে ধারার রাজনীতি করে, আদতে কি বাংলাদেশে সেটার কোনো গ্রহণযোগ্যতা আছে? আমাদের মাগুরাতে একজন লোক আছে, কি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি না কি জানি একটা নাম দিয়ে দেখলাম, একটা দল আছে, মাগুরার লোকই তাকে চেনে না, কিন্তু সে একটা রাজনৈতিক দল খাড়া করে, সেই দলের চেয়ারম্যান এবং ইসির থেকে কি বলবো এটাকে, অনুমোদিত একটি রাজনৈতিক সংগঠন। কিন্তু মাগুরাতেও তার কোনো অফিস নেই এবং মাগুরার লোকই তাকে চেনে না। ডাব মার্কা নিয়ে, কি মার্কা নিয়ে কখনো কখনো দাঁড়ায়। এই যে তথাকথিত ব্যক্তি কেন্দ্রিক, বিশেষ করে রাজনৈতিক সংগঠনগুলোর ভিতরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এবং তারা ওই রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসাবে পরিচিত দিয়ে যখনই কোনো ক্ষমতাসীন বড় দল ক্ষমতার মুখোমুখি হয়, আস্তে করে জোটের ভিতরে ঢুকে পড়ে। এই নাম সর্বস্ব ব্যক্তি কেন্দ্রিক,
রাজনৈতিক দলের এই যে দেবদূতগুলা রাজনীতির অংশীদারিত্ব হয়ে পড়ে এবং রাজনীতির যে অর্থ সম্পদ লুট তরাজ হয়, ভাগ বাটোয়ারা হয়, তাদের আলাদা সুযোগ সুবিধার জায়গা তারা তৈরি করে নিয়ে এদেশের মানুষের ঘাড়ে চেপে একেবারে সেই ছিন্দাবাদের মতো একেবারে ঘাড়ে বসে এদেশের মানুষকে তারা একটি নাটকীয় পর্যায়ে রাখে। তারা কথা বলে, তাদের কিছু বিভিন্ন দল থেকে লোক সাপ্লাই দেয় তাদের পক্ষে মিছিল টিছিল করার জন্য, অর্থাৎ বড় একটি অংশ তারা পায় রাষ্ট্রীয় ভাগবাটোয়ারার অংশ থেকে কমিশন বাবদ। একটি অঙ্গন তারা যেহেতু তৈরি করে রেখেছে সংখ্যায় বাড়ানোর জন্য, যে শুনি 36 দলের জোট, 14 দলের জোট, নাম সর্বস্ব, এই যে ব্যবসায়িক যে রাজনৈতিক সংগঠনগুলো যাদের ভূমিকাই নেই বর্তমান প্রয়োগ। হ্যাঁ, একসময় ছিল বাম দলগুলোর ভূমিকা, দেশে ব্রিটিশ থেকে শুরু করে ময়মনসিংহের হাজং বিভিন্ন আন্দোলন ছিল, তাদের অবদান অপরিহার্য সেই সময় সেই মুহূর্তের জন্য। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, এই জাতি কি তাদের সেই ঋণ শোধ করছে? বড় একটি অর্থের অংশীদারিত্ব, মানে অর্থ লুটপাটের, অর্থ খরচ করা, সরকারি যত ধরনের সুযোগ সুবিধা রাজনৈতিক দল হিসাবে তারা নেওয়ার কথা রাষ্ট্রের ভাণ্ডার থেকে, সেটা তারা পেয়ে যাচ্ছে তথাকথিত ব্যক্তি সর্বস্ব রাজনীতির প্রেক্ষাপট তৈরি করে। আমাদের এখন সজাগ হওয়ার সময় এইটাই যে বড় রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে জুলাই আগস্ট 24-এর পরে যে প্রেক্ষাপট, এবং এখন যেহেতু নির্বাচনের মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে গেছে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো, দলগুলোই, এখন আমাদের সজাগ হইতে হবে বড় দলগুলোকে। কি সজাগ? এটা বিএনপিকে বা জামাতকে বা এর সমকক্ষ আর কোনো দল নেই, আর যা আছে সব ষষ্ঠ, নবম, দশম গ্রেডের। এনসিপি ভবিষ্যৎ এখনো নির্ধারণ হয়নি, তারা এখনো ইসির থেকে সনদ পায়নি, তাদের মার্কার নিয়ে যে ঝামেলা চলছে, রাজনীতির যে নির্বাচনমুখী অবস্থান, সেখানের জন্য এখনো সনদ পায়নি। যদিও নূররা পেয়েছে, মান্না, বিভিন্ন দল আছে এখানে এগিয়ে, কিন্তু তারা জোটের বাইরে, আমি চ্যালেঞ্জ করছি, যে কোনো জোটের বাইরে গিয়ে একটি, এই সব দলের চেয়ারম্যানদেররা মাত্র একটি আসন এবং চতুর্থ পঞ্চম সিরিয়ালে তারা থাকবে নির্বাচন হলে পারে, যদি এরা জোটের অন্তর্ভুক্ত না হয়। যে জোট এদেরকে কেন নেয়? নিজেদের যেমন ওই সংখ্যায় বাড়ানোর জন্য, ঠিক তেমনি তাদের কাছ থেকে বড় ধরনের অ্যামাউন্ট প্রথমে নেয়, প্রথমে টাকা নিয়ে তাদেরকে জোটে ভিড়ায়, পরবর্তীতে যদি দিতে হয় সেটা রাজকোষ থেকে যাবে, কিন্তু দলের একটি বড় লাভ হয়, অর্থনৈতিকভাবে লাভ হয়, জোটের সংখ্যা মানুষকে জানানোর জন্য লাভ হয়, কিন্তু চরিত্রগত দিক থেকে একটি ভোটও তারা বেশি পায় না। অর্থাৎ তাদের ঢাকা ভিত্তিক যারা মিডিয়ার সামনেই সবসময় থাকতে পছন্দ করে, মিডিয়া কেন্দ্রিক যারা নেতা, এদের বাইরে তো সাধারণ মানুষের ভিতরে আসলে কোনো চায়ের দোকানেও আমন্ত্রণ জানানোর মতো যোগ্যতা নেই বা সেভাবে পরিচিত নয়। ঢাকা ভার্সিটিতে কবে লেখাপড়া করেছিল, সেই সময় সেই পরিপ্রেক্ষিতের ভিতরে কি হয়তো হয়েছিল, সেটা সেই সময়কেই তারা, সেই স্বর্ণযুগকেই তারা ধারণ করে, সেটাকে ব্যবহার করে, পুঁজি করে তারা এখন নিজেই একটি রাজনৈতিক দলের নেতা হয়ে যান। জেনারেল ইব্রাহিম বাংলাদেশ কল্যাণ কি একটা দল গঠন করেছে, তারা কোথায়? ব্যক্তি শেষ, দল শেষ। অথচ জোটের ভিতরে গিয়ে নিজেরা নিজেদের জায়গা দখল করে বড় একটি ভোগ বিলাসিতার জায়গা তৈরি করে নেয়। অতএব আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে এই যে ডান বলি, বাম বলি, ব্যক্তি সর্বস্ব, কিছু কিছু একেবারেই যাদের কমিটি পুরা করার মতো লোকও নাই, অফিস তো নাই, যে কোরাম পুরা করার যে নিয়ম নীতিগুলো বেঁধে দেয় সেটাও নাই,
ধার দেনা করে অপরিচিত লোকের নামগুলো, সে নামে হয়তো কোনো লোকও নাই, কিন্তু কমিটিতে দিয়ে তাদের পোড়ামপোড়া করে ইসিতে দিয়েছে, দেখাচ্ছে। এর আগে তো এটা প্রমাণিত হয়েছিল যে ঢাকার রাস্তার যে যাত্রী ছাউনি সেটাকেও কখনো কখনো তারা অফিস দেখিয়েছে। কাউরান বাজারের যেসব ব্যবসায়ীরা ঝুড়ির ভিতরে রাত কাটায় শুয়ে থাকে তাদেরকেও কমিটিতে দিয়ে কমিটিকে পোড়ামপোড়া করার জন্য করা হয়েছে। এই ধরনের রাজনৈতিক সংগঠনকে যেন আর কোনো বড় রাজনৈতিক প্রশ্রয় আশ্রয় না দিয়ে রাজনীতির এই ব্যবসাকে আরও বিস্তার করার পথ বাতলে না দেয়, আগলে না দেয়। রাজনীতি করার অধিকার সবার আছে, করুক, যার যার জায়গা থেকে করুক, কিন্তু সেটা তাদের ভিতরেই তাদের ক্ষমতা প্রদর্শন করে তাদের বাংলাদেশের রাজনৈতিক যে প্রভাব বিস্তার, জনগণের ভিতরে আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য তারা কোন ধরনের এজেন্ডা, কোন ধরনের মনোভাব পোষণ করে সেটা তারা জনগণকে জানাক। জনগণের ফেস হোক একটি রাজনৈতিক অঙ্গন, অন্তত জেলায় 2-4টে ভোট পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হোক, তারা সেটা করুক। তারা সেটা করে নতুন ধরনের যদি রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে তৈরি করতে পারে সেটা তাদের জন্য শুভকামনা রইল, স্বাগতম জানাবে বাংলাদেশের জনগণ। কিন্তু ওই লাইসেন্স নিয়ে রাজনৈতিক দল গঠন করে নিয়ে হাউখাউ করেও নির্বাচনের সময় জোটের ভিতরে ঢুকে গেল, অর্থাৎ তার বৈশিষ্ট্য, তার চরিত্র, তার আদর্শ ধারণ করে নিয়ে সে নির্বাচনে চলে গেল। তাহলে এই যে সে যে আদর্শ নিয়ে রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল গঠন করলো, সেটার চরিত্র কোথায়? সে কিসের উপরে এই রাজনৈতিক দলটি গঠন করলো? তার বহিঃপ্রকাশ কি? কি জনগণের রাষ্ট্রের সে কতটুকুন তার আদর্শ দিয়ে সেবা করবে? এই জায়গাটা উজ্জ্ব থেকে যাচ্ছে, ঢেকে যাচ্ছে তার চরিত্রটাকে। এই জায়গা থেকে বড় দল, রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকতে হবে যে ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিকেন্দ্রিক যে রাজনৈতিক সংগঠনগুলো হয়েছে, তৈরি হয়েছে, এদেরকে যেন আর বড় রাজনৈতিক দলগুলো জোটে না নেয়। হয়তো বলবেন যে বাম দল যদি একত্র হয় তাহলে অনেকগুলো, তারা জোটে পারবে, কিন্তু সব মিলেও সমস্ত 20টে 30টে 40টে বাম দল বলেন, যাই বলেন, এই ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক গণতান্ত্রিক ওই যে বাসদ টাসদ যারা আছে, জাসদ বাসদ, সব মিলেও যদি একটা কেন্দ্রের থেকে দাঁড়ায়, তবুও জামাত বা বিএনপির কাছ থেকে একটি আসনও কি তারা পাবে? সম্ভব না, অসম্ভব ব্যাপার। তাহলে তাদের কেন প্রশ্রয় আশ্রয় দিয়ে আপনারা পুষিয়ে পালিয়ে রেখে মাঠে আরও রাজনৈতিক ব্যক্তিবর্গের এই মানুষগুলোকে বাড়িয়ে তুলছেন? আর যারা এই ধরনের রাজনীতি করছেন তারাই বা নির্বাচনের সময় এসে বড় দলের ছত্রছায়ায় গিয়ে তাদের মার্কা, তাদের চরিত্র, তাদের ভোটারকে দিয়ে আপনি ভোট পেয়ে এমপি হতে চাচ্ছেন। এই যে ব্যবসার জায়গাটা, এই ব্যবসার জায়গাটা কৌশলে রাজনৈতিকভাবেই জনগণকে প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াইতে হবে এবং জনগণকে সম্মানের সাথে বয়কট করে যেতে হবে। এরা জোটের বাইরে এসে কিছুই না, কিচ্ছু করতে পারবে না, জামানত হারাবে, যার যার জামানত হারাবে, এই অবস্থা। কিন্তু ইনু মেননদের মতো আর যেন রাজদূত দেবদূত এদেশে এই রাজনৈতিক অঙ্গনে তৈরি না হয়, সেটা যেমন বড় দলগুলোকে সজাগ থাকতে হবে, তেমনি জনগণকে সচ্চার থাকতে হবে। এই তথাকথিত রাজনৈতিক ব্যক্তিত্বের রাজভোগের সুযোগ আমরা আর হইতে দেব না, করতে দেব না। সে যে দলেরই হোক, চীনপন্থী হোক, রাশিয়ানপন্থী হোক, যে কোনো স্টালিনপন্থী হোক, যে কোনো পন্থী হোক না কেন, সে রাজনীতি করুক, পুরা দেশে তার সংগঠনের বিস্তার করুক, মানুষকে নতুন স্বপ্ন দেখাক, নতুন পথে এগিয়ে নিয়ে এসে এই চিরচারিত রাজনৈতিক পরিবেশ থেকে উদ্ধার করে জাতিকে নতুন একটি সূর্যোদয়ের পথে নিয়ে যাক, আমরা সেটা চাই। কিন্তু জোটের ভিতরে যেয়ে এমপি হোস্টেলে গেলে সরকারি গাড়ি, বাড়ি, সুযোগ সুবিধা, কমিশন নিয়ে আপনি রাজপুত্রের মতো জীবনযাপন করে যাবেন শুধু রাজনৈতিক একটি সংগঠন তৈরি করে নিয়ে। এই ভোগ বিলাসিতার জায়গা থেকে বাংলাদেশের জনগণ যেমন মুক্তি চায়, তেমনি রাজনৈতিক দলগুলোরও উচিত এই জায়গাটা নিয়ে নতুন করে ভেবে দেখার। আর যেন কোনো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি এমনভাবে গড়ে না ওঠে যেন সরাসরি শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করে রেখেছিল। মেনন সরাসরি সরকারের উপরে বড় ধরনের প্রভাব বিস্তার করে ফেলেছিল ব্যক্তি ইমেজ দিয়ে, কোনো রাজনৈতিক সংগঠন না, ব্যক্তি ইমেজ দিয়ে। কি স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা ছিল।
স্বাধীনতা যুদ্ধে কেন, এই সংগঠনগুলোর ব্রিটিশ থেকেই ভূমিকা ছিল। তাহলে ব্রিটিশ থেকে যারা ছিল তাদেরকে রেখে এসে এই দুইজন মানুষকে একবারে দল পূজা করতো, এবং ইনুর এমনগুলো বক্তব্য কথা, যার অস্তিত্বহীন একটি ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক দল, তিনি ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে অনেক ধরনের বেয়াদব মার্কা শিষ্টাচার বহির্ভূত কথা বলতেন, যিনি খালেদা জিয়ার একজোড়া জুতো স্পর্শ করার ক্ষমতা রাখে না ইনু। সেই ইনুও বলতেন গণতন্ত্রের তালিকা থেকে খালেদা জিয়াকে বাদ করে দেবেন। জিয়াউর রহমানকে নিয়ে কথা বলছেন, তিনি মুক্তিযোদ্ধা না ভারতের এজেন্ট ছিলেন, বিভিন্ন ধরনের এই ধরনের কথাবার্তা তারা জোটের বাইরে থেকে বলুক। হ্যাঁ, কথা বলার অধিকার আছে, আমিও বলছি কথা বলার অধিকার আছে, জোটের বাইরে গিয়ে তার রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলুক। এই ধরনের ব্যক্তি পূজারী রাজনৈতিক দলগুলোকে যেন আর কোনো বড় রাজনৈতিক দল তাদের জোটে নিয়ে জোট সংখ্যা না বাড়ায়, এবং এই ধরনের ব্যক্তিকেন্দ্রিক বিয়াদব টাইপ রাজনীতির নামে যারা অরাজনৈতিক কর্মকাণ্ড এদেশে তৈরি করে, স্যাবোটাজ তৈরি করার মতো দুর্বৃত্তায়ন, ওই দলগুলো করা মানে রাশিয়া, পাকিস্তান বা বিভিন্ন দেশের রাজনীতি করা মানে